চোর নব্য চোর এসএস বোঝে যে যেখানে 30% সংখ্যালঘু ভোটার সেখানে বিজেপি পাওয়ারে আসবে না ভোট জিতে। এক্ষেত্রে অভিষেকের উপর বাজি রেখে বিজেপি ভুল করেছে। তৃণমূল যদি কখনো হটে তাহলে পাওয়ারে কি আসবে? অবভিয়াসলি লেফট হ্যান্ড অ্যালাইড ফোর্সেস। ঠিক। বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। আমরা আজ রয়েছি তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। মমতার বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়ে যাচ্ছে। 26 সালে যদি তৃণমূল জেতে তাহলে কি অভিষেক মুখ্যমন্ত্রী হবে? আমি বলতে পারবো না তৃণমূল কাকে মুখ্যমন্ত্রী করবে, ওটা তৃণমূলের বিষয়, আমার সাবজেক্ট না। আমি বলতেও পারবো না, আমি বলতে যাবো না। যা শুনছেন মোটামুটি মমতার গলার কি কাটা হয়ে গেল অভিষেক? প্রথম থেকেই কাটা ছিল। আচ্ছা, প্রাচীন বানান এই নব্য তৃণমূল, এই সংঘাত কি বাংলা রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারবে? চোর নব্য চোর যা প্রভাব ফেলবে সতেদের উপর ফেলবে। অভিষেককে প্রশাসনে নিয়ে আসার একটা সওয়াল উঠছে, এটা কি অন্য কোনো কৌশল বলে মনে হচ্ছে নাকি জাস্ট আইওয়াশ? দেখুন, একটা দল একমে বা দ্বিতীয়ম, বাকি সবাই হচ্ছে কিছু কথা বলে বাজারে থাকতে চায়। তাদের যেদিন যেটা মনে হয় বলে, বোঝে যে এটার কোনো মূল্য নেই। আচ্ছা, শেষ অব্দি উনি যা বলবেন সেটাই মূল্যবান, বাকি সকলের কথারই মূল্য নেই জেনেও বাজারে থাকা, এটা একটা মানে বাজারমুখীনতা একটা ব্যাপার তো এখন। ফলে হুমায়ুন কবিরের বাজারমুখীনতা, সৌগত রায়ের বাজারমুখীনতা, এগুলো এক এক রকম ভাবে ক্রিয়া করে। আবার গতকাল মদন মিত্রের বাজারমুখীনতা আরেক রকম ভাবে ক্রিয়া করেছে। এই যে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ জামিন পেয়ে গেলেন, পার্থ চট্টোপাধ্যায়ও কিছুদিনের মধ্যে জামিন পেয়ে যাবেন, তার এর পিছনে কারণ কি? ওই সেই বিজেপি তৃণমূল আঁতা। 1 নম্বর সেটিং, ধরুন বিজেপি যদি বা কেন্দ্রীয় সরকার যদি, সিবিআই হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর আর ইডি হচ্ছে অর্থমন্ত্রীর দপ্তর। এখন এই দুটো সংস্থাকেই তার কাজকর্মের জন্য তো ভারত সরকারের কাছে কৈফিয়ত দিতে হয়, এবং আলটিমেটলি সেই কৈফিয়তটা প্রধানমন্ত্রীর দপ্তরেই জমা হয়। এখন এইবার প্রধানমন্ত্রীর দপ্তরটা আবার পরিচালিত হয় আরএসএস এর নির্দেশে। আচ্ছা, এটা সকলেই বোঝেন। এখন আমি আগেই আপনাকে বলেছি যে আরএসএস বোঝে যে যেখানে 30% সংখ্যালঘু ভোটার সেখানে বিজেপি পাওয়ারে আসবে না ভোট জিতে। তাহলে বিজেপি পাওয়ারে আসার রাস্তা কি? এক মহারাষ্ট্র মডেল, তৃণমূলের থেকে ভেঙে যদি একটা বড় গোষ্ঠীকে বিজেপি সঙ্গে নিতে পারে, এবং সেই চেষ্টাটা বিজেপি যখন 77 হয়েছিল 2021-এ, তখন থেকে পরের 2 বছর ধরে এই চেষ্টাটা জোর কদমে চলেছিল, কিন্তু তৃণমূল ভেঙে 100 জন বিজেপি জোগাড় করতে পারেনি। এক্ষেত্রে অভিষেকের উপর বাজি রেখে বিজেপি ভুল করেছে, সেটা বিজেপিও জানে, অভিষেকও জানে। এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি পাওয়ারে আসতে পারবে না, তাহলে তৃণমূল যদি কখনো হটে তাহলে পাওয়ারে কি আসবে? অবভিয়াসলি লেফট হ্যান্ড অ্যালাইড ফোর্সেস। সে আপনি শূন্যই দেখেন আর যাই দেখেন, 72 থেকে 77 তো শূন্যই ছিল, সেটাও তো পশ্চিমবাংলার মানুষ জানে। সুতরাং এইখানে গিয়ে লেফটরা যেহেতু মতাদর্শগতভাবে আরএসএস এর প্রধান শত্রু, এবং আরএসএস বোঝে যে তাদের রাজনীতিকে প্রতিহত করবার রাজনীতি ভারতবর্ষের মানুষকে উপহার দিতে পারে একমাত্র লেফটরাই, আর কেউ না, এটাও আরএসএস জানে। সেই জন্য দেখবেন আরএসএস সব ক্ষেত্রে হচ্ছে লেফটদের অ্যালিয়েনেট করো। এই যে আপনার আন্দামান সেলুলার জেল, সেটা পোর্ট ব্লেয়ার বিমানবন্দর বীর সাভারকারের নামে। আপনি আন্দামান সেলুলার জেলের বাইরে গেলে দেখবেন ওখানে যে 1600-র কাছাকাছি মানুষ বিভিন্ন সময়ে বন্দী ছিলেন, তার ভিতর 987 জন পরবর্তীকালে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছেন। আচ্ছা, বাকি কেউ কেউ জেলের ভেতর মারা গেছেন, কেউ কেউ জেল থেকে মুক্তি পাওয়ার পর কিছু করেননি, কেউ কংগ্রেসে যোগ দিয়েছেন, একটাই নাম আরএসএস এ যোগ দিয়েছেন বা আরএসএস এর মতাদর্শের অনুগামী হয়েছেন, দ্যাট ইজ বীর সাভারকার। তাহলে -987 মাইনাস অল আদার্স, সেই একজনকে প্রতিষ্ঠিত করো কেন? কারণ সেই একজনকে প্রতিষ্ঠিত না করলে এই 987 প্রতিষ্ঠিত হয়ে যায়। এটা তো আরএসএস বোঝে। একদম এই বোঝাটাকে মানুষের বোঝায় পরিণত করার জন্য সে চটজলদি ওটাকে বীর সাভারকার বিমানবন্দর করে দেয়, জেলখানাকে বীর সাভারকারের নামে করে দেয়। যদিও সাভারকারকে বীর অন্য কেউ বলেননি, সাভারকার নিজেই বলেছিলেন। বিজেপি ক্ষমতায় আসার জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাতে চাইছে, এরা কি পারবে তৃণমূলকে গদিচ্যুত করতে? আদৌ সর্বস্ব দিয়ে ঝাঁপাতে চাইছেই না, সুতরাং ওসব কথা অবান্তর। বিজেপি বামেদের ঠেকাতে চায়, এবং সেই ঠেকানোর জন্য এই অভিনয়, নাটক ফাটক এসব চলবে।
আচ্ছা, আর কোনো সময় পারলে তৃণমূল ভেঙে যদি কিছু করতে পারে সেই চেষ্টায় থাকবে। তাহলে তৃণমূলকে গদিচ্যুত করার ইচ্ছেও নেই এবং চেষ্টাও নেই, আপনি বলতে না না না, একদমই নেই। আচ্ছা মানে ইচ্ছে নেই মানে কি, ওরা পরিণতি জানে যে ইট ইজ অ্যাবসার্ড। আচ্ছা, আপনি নিজে ভাবুন না, 30% সংখ্যার উপর, এবং ওরা ওদের বাদ দিয়েই চলতে চায়, এবং এই 30% ওরা বাদ দিয়েছে, বাদ দিয়ে চলতে চায়, এবং এই 30% বিজেপিকে গ্রহণ করবে না। তার মানে হচ্ছে বাকি 70%, সেই 70%-এর ভিতর খ্রিস্টান ভোট আছে, শিখ ভোট আছে, বুদ্ধিস্ট ভোট আছে, এগুলো মিলে যদি আপনি 5% বাদ দেন তাহলে 65%। এই 65-র ভিতরে 51% ভোট পাওয়া, ইজ ইট প্র্যাকটিক্যালি পসিবল পার্লামেন্টারি ডেমোক্রেসিতে? এবং পশ্চিমবঙ্গের হিন্দুরা মোটেই মহারাষ্ট্র অথবা গুজরাটের হিন্দুদের মতো আদৌ নয়। তারা অনেকটাই মতাদর্শের দিক থেকে সেকুলার। হ্যাঁ, এবং এই সেকুলারিজমটা তো তারা নতুন করে আইন করেছে এমন না, এটা চর্যাপদের যুগ থেকে শুরু হয়ে শ্রী চৈতন্যদেব পেরিয়ে নবজাগরণের আন্দোলনের মধ্য দিয়ে উৎসারিত। এখনো পশ্চিমবাংলার বাঙালি হিন্দুর চেতনার জগতে সর্বোচ্চ বিন্দুতে যিনি বিরাজ করেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে বিজেপি যে 2021 সালে 77টা আসন জিতলো, প্রচার ছিল যে এবারে ওরা ক্ষমতায় আসছে, এলো না, কিন্তু লোকসভার ইলেকশনে আবার ভরাডুবি হলো, এর পিছনে কারণটা কি? আসলে এটার একটা ক্রোনোলজি বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 2011 সালে মানুষ আমাদের সরাতে চেয়েছিলেন। 2011 সালের সিঙ্গেল পয়েন্ট ছিল এনাফ ইজ এনাফ, এবার যাও, আমাদের পাঠিয়ে দিলেন ফেরত। কিন্তু আমাদের ফেরত পাঠিয়ে দেওয়ার পর থেকে মানুষ রিয়েলাইজ করলেন যে এ যা আনলাম তা অসহনীয়। 2016 সালের নির্বাচনে আমি এখনো বিশ্বাস করি যদি বাম কংগ্রেস জোট সত্যিকারের একটা জোট হিসাবে আত্মপ্রকাশ করে নির্বাচন লড়ত, তাহলে 2016তেই মমতা ব্যানার্জির সরকারের পতন হতো। আচ্ছা, আপনি যদি ভোট শতাংশে দেখেন 2016 নির্বাচনে তৃণমূল এবং বাম কংগ্রেসের সম্মিলিত ভোটের ব্যবধান ছিল 3%। আচ্ছা, মানে একটা বুথে 20টা তৃণমূলকে ভোট দেওয়া লোক বাম বা কংগ্রেসকে ভোট দিলে 2016 সালের রেজাল্ট হয় বাম কংগ্রেস জোট 200-র বেশি আসন পায়, 20টা ভোট পার বুথ গড়ে। এখন এই যে বাস্তবতাটায় মানুষ পৌঁছলো, কিন্তু সেইটার পরে এই জোটটা টিকলো না। 2019 আবার কংগ্রেসের থেকে আমরা আলাদা লড়লাম, আবার 2021 একসাথে লড়লাম, ফলে মানুষের বিশ্বাসযোগ্যতাটা আমরা হারিয়ে ফেললাম আমাদের স্ট্যান্ডের কারণে, বা কংগ্রেস হারিয়ে ফেললো কংগ্রেসের স্ট্যান্ডের কারণে। ফলে কিন্তু মানুষ তৃণমূলকে হারাতে চাইলেন, 2016তেও চেয়েছিলেন, 2021-এও তৃণমূলকে হারাতে চাইলেন। তৃণমূলকে হারাতে চাওয়া মানুষের ভোট পেল বিজেপি। এটা বিজেপির ভোট না, তৃণমূলকে হারাতে চাওয়া মানুষের ভোট। এইবার তৃণমূলকে হারাতে চাওয়া মানুষের ভোট যখন বিজেপি পেল, তখন রেজাল্ট হলো একরকম, ওরা 77। আপনি জাস্ট উল্টো করে ভাবুন, 2016 নির্বাচনে আমরা আর কংগ্রেস মিলে তো 77। এখানে একটা কথাবার্তা প্রায় শোনা যায় যে রামের বাক্সে বামের ভোট চলে যাচ্ছে। হ্যাঁ, গেছে তো। শুধু আমাদের ভোট গেছে তা না, আমাদের ভোট গেছে, কংগ্রেসের ভোট গেছে, তৃণমূল বিরোধী মানুষের ভোট গেছে। এবং ওই যে বললাম, টার্গেটটা তো সিঙ্গেল পয়েন্ট, তৃণমূলকে হারাতে চাই। আচ্ছা, তৃণমূলকে হারাতে চাই, কে হারাতে পারবে? লেফটটা পারবে না, কংগ্রেস পারবে না, পারলে বিজেপি পারবে, দাও ভোট। আচ্ছা, এই যে সিঙ্গেল পয়েন্ট, আমি বারবার এই সিঙ্গেল পয়েন্টটার উপর জোর দিচ্ছি, আপনি খেয়াল করবেন। এই সিঙ্গেল পয়েন্টটা 2026-এ কি হবে? তৃণমূলকে হারাতে চাই, কে পারবে? যদি এটা এক অদ্ভুত ব্যাপার, পিপলস পারসেপশনটা কাকদ্বীপ থেকে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত একরকম হয়। এটা কে কাকে ফোন করে বলে আমি জানি না। আপনি দেখুন, আমরা যখন 2011-এ হেরে গেলাম, আমরা কাকদ্বীপ থেকে কাঞ্চনজঙ্ঘা সর্বত্র হারলাম, মানে কাঞ্চনজঙ্ঘা মানে কোচবিহার। আবার তৃণমূল যখন জিতলো, কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র জিতলো। আবার যখন 2016-এ আমরা ফেরত পেলাম, তখন দেখুন কাকদ্বীপ থেকে কোচবিহার সর্বত্রই কিন্তু কিছু ফেরত পেলাম। এমন জেলা নেই যে জেলায় একটাও সিট পাইনি। আবার যখন 2021-এ বিজেপি প্রধান প্রতিপক্ষ হলো, কাকদ্বীপ থেকে কোচবিহার সর্বত্রই প্রধান প্রতিপক্ষ হলো, বামেরা অদৃশ্য হয়ে গেল, সর্বত্রই অদৃশ্য হয়ে গেল। ফলে এই যে পিপলস পারসেপশন, ওই জন্য আমি বারবার বলি
যে এই পিপলস পারসেপশনটাকে বুঝে সেটাকে অ্যাড্রেস করা, যেটা জ্যোতি বোস পারতেন, সেটা আমি পারি না। ঠিকই। এই ব্যর্থতাটা আমার।